হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। স্কুইড গেম সিজন 2 এর প্রথম অর্ধেক আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, তাই আজকের ভিডিওতে শেষ অর্ধেক এক্সপ্লেন করব। তবে আপনি যদি আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে কমেন্টে লিংক দেওয়া আছে, আগে সেটা দেখে নিন। তো গত ভিডিওর শেষে আমরা দেখেছিলাম ফ্রন্টম্যান ইনহো প্লেয়ার সেজে গিহানের সাথে ভাব জমিয়ে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছিল। সে গিহানকে প্রশ্ন করে যে এত টাকা জেতার পরেও আবার সে কেন এই গেমে ফিরে আসলো, এতগুলো টাকা সে কোথায় উড়ালো। উত্তরে গিহান বলে এই টাকা তার না, এই টাকা এখানকার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া, সে এই টাকা নিজের প্রয়োজনে কখনোই ব্যবহার করবে না। ইনহো তখন বলে সে গেমটাকে এত সিরিয়াসলি নিচ্ছে কেন, সে তো আর নিজে ওই প্লেয়ারগুলোকে হত্যা করেনি, তাছাড়া তার এরকম চিন্তাধারা দিয়ে তো সে মৃত মানুষগুলোকে বাঁচিয়ে তুলতেও পারবে না, তাই শুধু শুধু তার এসব ভাবনার কোনো মানে নেই। এসব কথায় গিহান এবার একটু বিরক্ত হয়ে ইনহোকে দোষ দিয়ে বলে সে যদি লাস্টে গেমের পক্ষে ভোট না দিত তাহলে এই মানুষগুলো বাড়ি ফিরে যেত এবং বেঁচে থাকতে পারত। উত্তরে ইনহো বলে আসলে বাড়ি ফিরেও তারা শান্তিতে বাঁচতে পারবে না, অশান্তি, ঋণের বোঝা, টাকার অভাব এসব নিয়ে বেঁচে থাকার চেয়ে এখানে গেম খেলে মরে যাওয়া অনেক ভালো। তো পাশ থেকে গিহানের বন্ধু বে তাদের দুজনের তর্ক থামিয়ে দিয়ে বলে এখন তাদের পরবর্তী গেমের দিকে ফোকাস করাই বেটার, তাছাড়া তাদের সাথে যেহেতু এই গেমের উইনার আছে তাই তারা যদি একটা টিম হয়ে গেমটা খেলে তাহলে অনেক দূর এগোতে পারবে। তখন পাশের একটা বেড থেকে দেই নামের একটা ছেলে বেরিয়ে এসে বলে সেও তাদের টিমে যোগ দিতে চায়। বে তখন দেইয়ের কাঁধে একটা ট্যাটু দেখে বুঝতে পারে সে আগে মেরিনে ছিল। আসলে বে নিজেও একজন এক্স মেরিন অফিসার, তাই দুজনের মাঝে বেশ ভালো ভাব হয়ে যায়। যাই হোক, এদিকে গার্ডদের আজকের মতো ডিউটি শেষ হলে তারা নিজেদের রুমে চলে যায়। নোল রুমে এসে বেশ আপসেট ফিল করছিল, কারণ সে প্লেয়ারদের মধ্যে ইয়ান নামে সেই ক্যান্সারে আক্রান্ত বাচ্চাটার বাবাকে দেখেছে। বোঝাই যাচ্ছে মেয়ের ট্রিটমেন্টের জন্যই সে বাধ্য হয়ে এই মরণ গেমে পার্টিসিপেট করেছে। অন্যদিকে দেখা যায় রাতে সবাই ঘুমিয়ে পড়লে ইনহো গিহানের কাছে আবারও যায় এবং বলে তার স্ত্রী অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট করে জানা যায় তার লিভার নষ্ট হয়ে গিয়েছে, পাশাপাশি এটাও জানা যায় তার স্ত্রী প্রেগনেন্ট। ডাক্তার বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলার জন্য, কিন্তু তার স্ত্রী জেদ ধরে বাচ্চা অ্যাবর্শনের চেয়ে বরং সে মারা যাবে, তাই এবার লিভার ট্রান্সপ্লান্টের চেষ্টা করা হয়, কিন্তু ডোনার পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়, তাই চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে। এ সময় সে তার এক পুরনো ক্লায়েন্টের কাছে কিছু আর্থিক সাহায্য চায়, কিন্তু অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আসে সে নাকি ঘুষ হিসেবে টাকাগুলো নিয়েছে, ফলে তার চাকরিটাও চলে যায়। তাই লাইফের শেষ চেষ্টা হিসেবে সে স্কুইড গেম খেলতে এসেছে। এখন তার একমাত্র লক্ষ্য এই গেমটা জিতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া। স্ত্রী সন্তানের জন্য সে সবকিছু করতে পারে। এতক্ষণ ধরে ইনহোর কথা শুনে গিহান বেশ ইমোশনাল হয়ে পড়ে, আর গিহানের আবেগের সুযোগ নিয়ে ইনহো তার আরো ক্লোজ হয়ে যায়। মানে এই কাহিনী তো ভাই আমাদের দেশের ভাইরাল কাহিনীকেও হার মানাবে। যাই হোক, সিন শিফট হলে দেখা যায় কয়েকজন ডাক্তার মিলে প্লেয়ারদের ডেড বডি থেকে অর্গান বের করছে। মানে আগের বারের মতো এবারও অবৈধ অর্গান বিক্রির রমরমা ব্যবসা চলছে, কিন্তু এবার তারা শুধুমাত্র একটা প্লেয়ারের অর্গান বের করতে পেরেছিল, কারণ প্লেয়ারগুলোর অধিকাংশকেই হেডশটে মারা হয়েছে, আর হেডশটে মরলে অর্গান দ্রুত নষ্ট হয়ে যায়, এই জন্য ডাক্তার বেশি অর্গান কালেক্ট করতে পারছে না। ব্যাপারটা গার্ড মার্কসম্যানকে জানায়। এই মার্কসম্যানই বর্তমানে ফ্রন্টম্যান হিসেবে দায়িত্ব পালন করছে, কেননা ফ্রন্টম্যান ইনহো তো প্লেয়ার সেজে গেমে অংশগ্রহণ করেছে। তো মার্কসম্যান এখানে জানতে পারে এই হেডশটগুলো নৌল করেছে, তাই সে নৌলকে ডেকে পাঠায়। সে নৌলকে বলে তোমাকে 7 বছর আগে আমি বেহাল দশায় হাসপাতালে পেয়েছিলাম, শুনেছিলাম তুমি কারো হেল্প ছাড়াই জাস্ট একটা রাইফেল দিয়ে পুরো সার্চ টিমকে হত্যা করে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার বর্ডার ফাঁকি দিয়ে এখানে এসেছিলে। তখনই বুঝেছিলাম তোমার মধ্যে পটেনশিয়াল কিছু আছে, তাই আমি তোমাকে তখন বাঁচিয়েছিলাম এবং এখানে কাজ দিয়েছি, তাই আমার নির্দেশ অমান্য করার চিন্তাও করো না। নৌল বলে আমাকে দুনিয়ার সবচেয়ে ইউজলেস মানুষদের হত্যা করার কাজ দেওয়া হয়েছে, আর আমি সেটাই দায়িত্ব সহকারে পালন করছি। মার্কসম্যান তখন বলে আগেরবার তারা প্লেয়ারদের ভেতর থেকে একজন ডাক্তারকে দিয়ে এই কাজগুলো করাতো বলে ধরা পড়েছিল, কিন্তু এবার সে গার্ড হিসেবে একজন ডাক্তারকে হায়ার করে নিয়ে এসেছে, তাই ধরা পড়ার কোনো চান্সই নেই। তাছাড়া এইসব ব্যর্থ ইউজলেস মানুষগুলো তো এমনিতেও মারা যাবে, তাই তাদের অর্গান যদি মানুষের উপকারে লাগে তাহলে দোষের কি আছে। সে নির্দেশ দেয় নৌল যেন প্লেয়ারদের আর হেডশটে না মারে, তবে নৌল হ্যাঁ বা না কোনো উত্তর না দিয়ে চলে যায়। এদিকে অফিসার জুনহোকে দেখা যায় সে এখনো গিহান এবং স্কুইড গেমের লোকেশন খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে আবারও চিফ অফিসারের কাছে যায় সাহায্যের জন্য। চিফ অফিসার তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে যায়, কিন্তু তিনি জুনহোর এরকম আজগুবি কথার উপর ভিত্তি করে কোনো অ্যাকশন নেবে না বলে জানিয়ে দেন। তবে তবুও জুনহো থেমে থাকে না,
সে ক্যাপ্টেন পার্ক এবং চোয়ের সাথে যোগাযোগ করে ইনস্ট্রাকশন দেয় এবার তারা 2টা জাহাজ নিয়ে গিহানকে খুঁজতে বের হবে। 2টো জাহাজ দুদিক দিয়ে বিভিন্ন দ্বীপে খোঁজাখুঁজি করবে, তাই তারা সার্চ টিম বানানোর জন্য আরও সোলজার জোগাড় করতে শুরু করে। অন্যদিকে মিগিকে দেখা যায় গতরাতে থানোসের হাতে মার খাওয়া জায়গাগুলো সে হাত দিয়ে চেক করছিল কোনো ব্যথা আছে কিনা। তখনই তার সামনে তার গার্লফ্রেন্ড জুনহি এসে দাঁড়ায়। জুনহিও এখানে খেলতে এসেছে দেখে সে খুব অবাক হয়। তাছাড়া জুনহি তো প্রেগনেন্টও ছিল। মিগি তাকে বলেছিল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু জুনহি সেটা করতে চাইছিল না। এই নিয়েই দুজনের মাঝে ঝামেলা চলছিল, কিন্তু তাদের এখানে এভাবে দেখা হয়ে যাবে এটা তারা ভাবতেও পারেনি। মিগি জুনহিকে বলে টাকা পয়সা ছাড়া সে এই বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে। জুনহি বলে আমার বাচ্চাকে বড় করার জন্য তোমার মতো অমানুষের প্রয়োজন নেই, আমি এই গেম থেকে জেতা টাকা দিয়ে ওকে মানুষ করব। এই বলে সে চলে যায়। এরই মধ্যে আবার অ্যালার্ম বেজে উঠে এবং মাইকে অ্যানাউন্স করা হয় সেকেন্ড রাউন্ডের জন্য সবাই যেন প্লেগ্রাউন্ডে চলে আসে। তো অ্যানাউন্সমেন্ট শুনে সবাই প্লেগ্রাউন্ডে যায়, কিন্তু প্লেগ্রাউন্ডে গিয়ে দেখা যায় সেকেন্ড রাউন্ডে এবার ডালগোনা গেম রাখা হয়নি, এবার সম্পূর্ণ ভিন্ন কোনো গেম রাখা হয়েছে। এটা শুনে গিহান নিজেও বেশ হকচকিয়ে যায়, আর গতকাল যারা তাকে তোষামত করেছিল তারাই এবার তাকে গালাগাল শুরু করে দেয়। যাই হোক, সেকেন্ড রাউন্ডের জন্য প্লেয়ারদেরকে বলা হয় তারা যেন 5 জন করে এক একটা গ্রুপে ভাগ হয়ে যায়। টিম বানানোর জন্য তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়। সবাই তখন গেমের জন্য শক্তিশালী প্লেয়ারদেরকেই সিলেক্ট করছিল, তাই প্রেগন্যান্ট জুনহিকে কেউই টিমে নিচ্ছিল না। যদিও শেষে গিহান জুনহিকে তার টিমে নিয়ে নেয়। আর আগে থেকেই যেহেতু গিহানের টিমে ইনহো, বে এবং দেই ছিল, তাই জুনহি যোগ দেওয়ায় তার টিমে মোট 5 জন প্লেয়ার কমপ্লিট হয়ে যায়। যাই হোক, টিম বানানো শেষ হলে তাদেরকে এই রাউন্ডের গেমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই রাউন্ডে তাদের মোট 5টা মিনি গেম খেলতে হবে। প্রতিটা টিমের 5 সদস্যের প্রত্যেকের পা একে অপরের পায়ের সাথে বাঁধা থাকবে। আর গেম হিসেবে এবার রাখা হয়েছিল প্রথমে দাগজি, দ্বিতীয়তে ফ্লাইং স্টোন, তৃতীয়তে ছিল ডাইস বা গুটি খেলা, এরপরে ছিল লাটিম ঘোরানো এবং সবশেষে হলো জেগি। জেগি হলো পায়ের উপরে একটা টার্সেল বলকে ফুটবলের মতো 5 বার কিক করতে হবে। যাই হোক, এই গেমগুলো শেষ করার জন্য তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হবে। আর প্রতিটা টিমের এক একজন প্লেয়ার এক একটা করে গেম খেলবে। কোনো প্লেয়ার একাধিক গেম খেলতে পারবে না। তাদের খেলা শুরুর আগেই ঠিক করে নিতে হবে কে কোন গেমে টাস্ক কমপ্লিট করবে। তো প্রথমে 2টো টিম খেলতে যায়। 2টো টিমই কয়েকটা করে টাস্ক কমপ্লিট করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় টাইমের ভেতরের 2টো টিমের কোনো টিমই সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেনি। তাই 2টো টিমেরই 10 জন প্লেয়ারকেই শুট করে দেওয়া হয়। এরপরে গার্ডরা কফিন এনে সেই প্লেয়ারদের তুলে নিচ্ছিল। তখন দেখা যায় এদের মধ্যে একজন প্লেয়ার তখনও জীবিত আছে, তাই গার্ডরা অর্গান বের করার জন্য তাকে সিলেক্ট করে। কিন্তু নৌল এগিয়ে এসে আবারও কফিনের ঢাকনা খোলায় এবং পুনরায় গুলি করে লোকটাকে মেরে ফেলে। এতে গার্ডরা তার উপর বেশ আপসেট হয়। যাই হোক, এরপরে আবারও 2টো টিমকে খেলার জন্য এগিয়ে দেওয়া হয়। তারা ভয়ে দুরু দুরু বুকে মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে যায় এবং এপিসোড 4ও এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতে দেখা যায় দ্বিতীয় রাউন্ডের মিনি গেম খেলার জন্য এবার ইয়ংশির টিম এগিয়ে যায়। এই টিমে তার মা সহ আরো 3 জন ছিল। তো প্রথমে দাগজি খেলার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সে কয়েকবার চেষ্টার পরেও দাগজি কার্ড উল্টাতে পারছিল না। তখন টিমের আরেকজন তাকে সাজেশন দেয় সে যেন হাতের কার্ডটা উল্টো করে ধরে দাগজি কার্ডের উপরে মারে। তো তার সাজেশন ফলো করায় এবার সত্যিই দাগজি কার্ড উল্টে ফেলে। প্রথম মিনি গেম শেষ করে এবার তারা দ্বিতীয় মিনি গেমের দিকে এগিয়ে যায়। এবার ছিল স্টোনের গেম। এই গেমটা খেলার দায়িত্ব ছিল ইয়ংশির কাঁধে, কিন্তু সে স্টোন ছুঁড়ে স্টোনে লাগাতে ব্যর্থ হয়। তখন তার মা তাকে কনফিডেন্স দিতে বলে ওই স্টোনটাকে ওইসব লোকগুলোর চেহারা হিসেবে কল্পনা করো যারা তোমাকে চিট করে জুয়ায় হারিয়েছিল। তখনই ইয়ংশি রেগে উঠে এবং জোরে স্টোন ছুঁড়ে মারে, আর এবার একদম সোজা গিয়ে স্টোনটা স্টোনের সাথে লেগে যায়। সেই সাথে তাদের সেকেন্ড মিনি গেমও কমপ্লিট হয়ে যায়। এরপরে থার্ড মিনি গেমটা ছিল ডাইস, আমাদের গ্রাম বাংলায় যেটাকে গুটি খেলা বলা হয় আর কি। এই গেমটা কমপ্লিট করার দায়িত্ব পায় ইয়ংসির মা। তো বয়সের ভারে বৃদ্ধা মা গুটিগুলো ঠিকভাবে ক্যাচ করতে পারছিল না। তখন পাশ থেকে ইয়ংশি বলে এই গুটিগুলো তুমি সেই মহিলার চুল হিসেবে কল্পনা করো যার জন্য বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ংশির মা তখন ঠিক তাই কল্পনা করে এবং খপ করে সবগুলো গুটি একসাথে ধরে ফেলে। ফলে এই গেমটাও কমপ্লিট হয়ে যায়। এরপরে চতুর্থ গেমটা ছিল লাটিম ঘোরানো। এটা খেলার দায়িত্ব যিনি পায় তিনি মূলত একজন তান্ত্রিক ছিল, কিন্তু সে মুখে ফটর ফটর করলেও কাজের ব্যাপারে একদম জিরো। তার উপর আবার মেঝেতে রক্ত দেখে সে আরো ঘাবড়ে যায়, তাই লাটিমের দড়িটাও সে ঠিকভাবে পেঁচাতে পারছিল না। এই জন্য সে হাল ছেড়ে দিয়ে বলে তাদের কপালে হয়তো মৃত্যুই লেখা আছে। তখন তাদের টিমের একজন পাশ থেকে তাকে কয়েকটা চটথাপ্পড় দিয়ে নাক মুখ ফাটিয়ে বলে এই গেমটা যদি তুই কমপ্লিট করতে না পারিস তাহলে মরার আগেই আমি তোকে মেরে ফেলবো। আসলে প্রবাদ আছে না, মায়ের উপরে কোনো ওষুধ নাই, আর এই ক্ষেত্রেও তাই হয়। মায়ের খেয়ে একদম এক চান্সেই সেই লোকটা লাটিম ঘুরিয়ে ফেলে। তবে ততক্ষণে সময় প্রায় শেষের দিকে, অথচ এখনো তাদের একটা গেম বাকি আছে।
আর এবারের গেমটা ছিল জেগি, মানে পায়ের উপরে একটা টার্সেল বলকে ফুটবলের মতো করে 5 বার কিক করতে হবে। এবার লাস্ট প্লেয়ারের উপর এই গেমটা খেলার দায়িত্ব ছিল, কিন্তু এতগুলো মানুষ তার দিকে তাকিয়ে থাকায় সে অস্বস্তি ফিল করছিল। তাই সে সবাইকে ঘুরে দাঁড়াতে বলে। সবাই ঘুরে দাঁড়ালে সেও এক চামচে বলটাকে 5 বার কিক মারে এবং সবগুলো মিনি গেম কমপ্লিট করে তারা এই রাউন্ড জিতে যায়। তাদের এই জয় দেখে সেখানে থাকা সব প্লেয়ার আনন্দে উল্লাসে ফেটে পড়ে, কারণ এরাই সবগুলো টাস্ক কমপ্লিট করা প্রথম টিম ছিল। তাই তাদের দেখে আরো অনেক টিম সেলফ কনফিডেন্স ফিরে পায়। তো এভাবে প্রতিটা টিমই এক এক করে খেলতে আসে। এর মধ্যে অনেকগুলো টিম গেম কমপ্লিট করে রুমে চলে যায়, আবার অনেকগুলো টিম হেরে গিয়ে মরে যায়। আর সবশেষে খেলতে আসে গিহানের টিম। তাদের সাথে কম্পিটিশনের জন্য আরেকটা টিমকেও পাঠানো হয়। দুটো টিমই একে অপরকে গেমগুলো শেষ করতে শুভকামনা জানায়। এরপরে গেম শুরু হয়। গিহানের টিমে সে ছাড়া বাকি 4 জন ছিল জুনহি, বে, দে এবং ইনহো। প্রথমে জুনহি সহজেই ডাকজি গেম কমপ্লিট করে, এরপরে বে ফ্লাইং স্টোন গেম কমপ্লিট করে ফেলে, তারপরে ডাইস গেমটা দেই কমপ্লিট করে ফেলে। তারা 3 জনে খুব দ্রুত 3টা গেম কমপ্লিট করে ফেলে। তাই সবাই ভেবেছিল টাইম শেষ হবার অনেক আগেই হয়তো তারা গেম কমপ্লিট করে রুমে ফিরে যাবে। কিন্তু ঝামেলা বাঁধে ইনহোর বেলায়। চতুর্থ গেম হিসেবে তাকে লাটিম ঘোরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে লাটিম ঘুরাতে না পারার ভান ধরে। লাটিম ঘুরানোর নামে সে বারবার লাটিমটা এদিক সেদিক ছুঁড়ে মারতে থাকে, ফলে তাদের অনেক টাইম নষ্ট হতে থাকে। এক পর্যায়ে সে নিজেকে আঘাত করতে শুরু করে, যাতে তাকে দেখে হতাশ মনে হয় এবং কেউ বুঝতে না পারে সে ইচ্ছে করে এগুলো করছে। কিন্তু গিহান তাকে সান্ত্বনা এবং অনুপ্রেরণা দিলে পরের দফায় সে লাটিমটা ঘুরিয়ে ফেলে। এবার লাস্ট গেমের দায়িত্ব আসে গিহানের কাছে। সে টার্সেল বলটা কিক করার দায়িত্ব পায়। তো 4 বার কিক মারার পরে বলটা একটু দূরে ছিটকে যায়, সেটা প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। আর ঠিক তখনই পাশ থেকে ইনহো তার পাটা সামনের দিকে এগিয়ে দেয়। যেহেতু সবার পা একে অপরের সাথে বাঁধা ছিল, তাই লাস্ট মুহূর্তে বলটা গিহানের পায়ের উপরেই পড়ে, ফলে 5 বার কিক মারা কমপ্লিট হয়ে যায়। তাই সবগুলো গেম কমপ্লিট করে তারা এই রাউন্ডটাও জিতে যায়। কিন্তু অন্য টিমটা নিজেদের টাস্ক কমপ্লিট করতে না পারায় তাদের মেরে ফেলা হয়। এতে গিহানরা একটু আপসেট হয়। তবে রুমে ফেরার পর তাদেরকে দেখে কিছু লোক আরো বেশি আপসেট হয়, কারণ তারা বেঁচে থাকায় বাকিদের প্রাইস মানি কিছুটা কম হয়ে গেল। যাই হোক, এদিকে খেলা শেষে গার্ডদের রুমে ফেরার নির্দেশ দেওয়া হয়। রুমে ফেরার সময়ে 2 জন গার্ড হঠাৎ নোলকে অ্যাটাক করে, কারণ সে তো আজকেও কয়েকজন প্লেয়ারকে হেডশটে মেরে ফেলেছে। তাছাড়া কফিন খুলিয়ে ওই আত্মরা প্লেয়ারটাকেও সে মেরে ফেলেছে। এই জন্য গার্ডদের অর্গান বাণিজ্যে আজকেও অনেক লস হয়েছে। ফলে সব গার্ডরা তার উপরে ক্ষেপে ছিল। নিজেকে বাঁচাতে নোল ফাইট ব্যাক করে, কিন্তু 2 জন শক্ত সমর্থ পুরুষের সাথে সে পেরে ওঠে না। নোল তখন মার্কসম্যানকে অভিযোগ জানানোর কথা বললে গার্ডরা জানায় তারা মার্কসম্যানের নির্দেশেই কাজ করে। তারা নোলকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়, আর আবারও যদি সে তাদের বিরুদ্ধে কাজ করে তবে এবার তার আঙ্গুলগুলো কেটে ফেলা হবে, যাতে সে আর কখনো স্নাইপারের ট্রিগার চাপতে না পারে। যাই হোক, অন্যদিকে প্লেয়াররা খেলা শেষ করে বিশ্রাম নিচ্ছিল। তখন গার্ডরা এসে জানায় দ্বিতীয় রাউন্ড শেষে এখন তাদের মোট প্রাইস মানি দাঁড়িয়েছে 20 বিলিয়নে, এবং এখন যেহেতু 255 জন প্লেয়ার বেঁচে আছে, তাই প্রত্যেকের ভাগে প্রায় 79 মিলিয়ন করে পড়ছে। কিন্তু এত কম টাকা নিয়ে এবারও তারা সন্তুষ্ট ছিল না। গার্ডরা তখন আগের মতোই তাদেরকে লোভ দেখায় যে পরের রাউন্ডগুলোতে তারা আরো অনেক বেশি টাকা কামাতে পারবে, কিন্তু তার জন্য আগে ভোটের মাধ্যমে নিশ্চিত করতে হবে তারা আসলেই পরের রাউন্ডে খেলতে চায় কিনা। তো নিয়ম অনুযায়ী রাউন্ড শেষের ভোট শুরু হয়। গিহান তার টিমের সবাইকে বলে তারা যেন গেম বন্ধের পক্ষে ভোট দেয়, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সে নিজেই তাদের টাকা দিয়ে সাহায্য করবে। তো টিমের বাকিরা গিহানের কথা মতো ভোট দিলেও তার বন্ধু বে গেমের পক্ষেই ভোট দেয়। এদিকে ইয়ংশির মা তাকে বলে তাদের দুজনের টাকা এক জায়গায় করলে 150 মিলিয়ন হয়ে যাবে, এই টাকা দিয়ে তারা সব ঋণ পরিশোধ করে দিতে পারবে। তাই এখন তাদের জীবন বাঁচিয়ে ফিরে যাওয়া উচিত, আর বাকিটা জীবন তারা ক্ষেত খামারি করে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। তাই তিনি ইয়ংশিকে গেম বন্ধের পক্ষে ভোট দিতে বলে। কিন্তু ইয়ংশি ঋণের ব্যাপারে তার মায়ের কোনো ধারণাই ছিল না। আসলে এই টাকায় ইয়ংশির ঋণ শোধ হবে না, তাই সে গেমের পক্ষেই ভোট দিয়ে দেয়। এটা দেখে তার মা খুব হতাশ হয়। তো এভাবে একে একে সব প্লেয়ার পক্ষে বিপক্ষে ভোট দিতে থাকে। একসময় ভোটিং শেষ হলে দেখা যায় অধিকাংশ প্লেয়ারই গেমের পক্ষে ভোট দিয়েছে। তাই আবারও গেম কন্টিনিউ রেখে সেদিনের মতো সবাইকে খাবার এবং ঘুমানোর সুযোগ দিয়ে গার্ডরা চলে যায়। এরপরে মিগিকে দেখা যায় সে ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিল। তখন থানোস তার দলবল নিয়ে তাকে টিচ করতে শুরু করে। একে তো সে থানোসের লসের টাকা দেয়নি, তার উপরে আবার সে আজ গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছে। তো এই নিয়ে থানোস মিগির উপরে জোর জবরদস্তি শুরু করে। তখন ওয়াশরুমে ইনহো আর গিহানরা আসে। তাদের দেখে থানোস মিগিকে ছেড়ে দিয়ে চলে যায়। তবে এটা দেখার পরে গিহান সতর্ক হয়ে যায়। সে ভাবে এভাবে রেশারেশি বাড়তে থাকলে একসময় প্লেয়াররা খুনাখুনিতে মেতে উঠবে। তাই রাতে ঘুমানোর আগে সে সবাইকে অ্যালার্ট হয়ে থাকতে বলে,
কারণ এখানে অনেক সময় এক গ্রুপের প্লেয়ার অন্য গ্রুপের উপর অ্যাটাক করে তাদের মেরে ফেলে, যাতে প্লেয়ার কমে যায় এবং প্রাইস মানিও বেড়ে যায়। আর এক্ষেত্রে গার্ডরাও কোনো হস্তক্ষেপ করে না। তাই সবাইকে ঘুমাতে দিয়ে গিহান আজ রাতটা জেগে পাহারা দেবার সিদ্ধান্ত নেয়, যদিও সেই রাতে তেমন কিছুই ঘটে না। এদিকে অফিসার জুনহোকে দেখা যায় সে দুটো শিপ নিয়ে আবারও সমুদ্রে নেমে পড়ে। তাদের দুটো টিম এবার সমুদ্রের দুই দিকের দ্বীপগুলো খুঁজে দেখবে কোথায় এই স্কুইড গেমের প্লেস বানানো হয়েছে। অন্যদিকে সকালে সব প্লেয়ারদের জাগিয়ে তুলে তৃতীয় রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এই রাউন্ডের গেমের নাম হলো মিঙ্গেল। এই গেমের রুলস হলো সব প্লেয়ারকে একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়াতে বলা হয়। সবাই দাঁড়ানোর পরে প্ল্যাটফর্মটা ঘুরতে শুরু করবে এবং র্যান্ডমলি একটা নম্বর বলা হবে। যে নম্বরটা বলা হবে সেই নম্বর অনুযায়ী গ্রুপ বানিয়ে প্লেয়ারদের 30 সেকেন্ডের ভেতরে এখানকার বিভিন্ন ঘরে ঢুকে পড়তে হবে। যেমন ধরুন তাদের নম্বর দেওয়া হলো 7, তখন প্লেয়াররা 7 জন করে এক একটা গ্রুপে ভাগ হয়ে যাবে। এরপরে 30 সেকেন্ডের ভেতরে প্লেগ্রাউন্ডের যে কোনো একটা ঘরে একসাথে ঢুকে দরজা আটকে দেবে। যদি তারা 30 সেকেন্ডের ভেতরে কাজটা কমপ্লিট করতে পারে তাহলেই তারা বেঁচে যাবে। তবে যদি 7 জনের কম বা বেশি সংখ্যক প্লেয়ার ঘরে ঢুকে তাহলে সবাইকে মেরে ফেলা হবে। আবার যদি টিম বানাতে বানাতেই 30 সেকেন্ড পার হয়ে যায় তাহলেও সবাই মারা যাবে। তো যাই হোক, গেমের নিয়ম বুঝিয়ে দেওয়ার পরে সব প্লেয়ার এসে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে যায় এবং প্ল্যাটফর্মটা ঘুরতে শুরু করে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। তো এপিসোড 6 এর শুরুতে প্ল্যাটফর্মটা ঘুরতে দেখা যায়। এরপরে হঠাৎই প্ল্যাটফর্ম থেমে যায় এবং মাইকে প্রথম নম্বর বলা হয় 10। নম্বর বলতেই 30 সেকেন্ডের টাইমার অন হয়ে যায়। ফলে প্লেয়ারদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যে যেভাবে পারে 10 জনের গ্রুপ বানিয়ে বিভিন্ন ঘরে ঢুকে পড়ে। আর যারা 30 সেকেন্ড পরেও বাইরে থেকে যায় তাদেরকে সাথে সাথেই মেরে ফেলা হয়। তাদের লাশগুলো সরিয়ে নিয়ে যাবার পরে পরের রাউন্ড শুরু হয়। সবাই আবারও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। এবার নম্বর বলা হয় 4। 4 বলার সাথে সাথেই সবাই 4 জন করে এক একটা গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ঘরে ঢুকে পড়ে। আর যারা বাইরে থেকে যায় এবারও তাদের মেরে ফেলা হয়। তবে এবার একটা রুমে 4 জনের জায়গায় ভুলে 3 জন ঢুকে পড়েছিল, তাই সেই 3 জনকেও কোনোরকম দয়া না দেখিয়ে মেরে ফেলা হয়। এরপরে আরেক রাউন্ড খেলা শুরু হয়। এবার বলা হয় 3 বলার সাথে সাথেই সবাই গ্রুপ ভেঙে যে যেভাবে পারে 3 জন করে বিভিন্ন রুমে ঢুকে যায়। ইয়ংশি আর তার মা দুজন তো আগে থেকেই ছিল, তাই ইয়ংশি তাদের গ্রুপের জন্য আরেকজনকে খুঁজছিল। তখন আবার অন্য দুজন এসে ইয়ংশিকেই টেনে নিয়ে যায়। মাকে বিপদের মুখে ফেলে ইয়ংশি অন্য দুজনের সাথে রুমে ঢুকে পড়ে। ছেলের এরকম স্বার্থপরের মতো কাজ দেখে মা হতবাক হয়ে যায়। যদিও শেষ মুহূর্তে গিহান আর ইনহো তাকে সাথে নিয়ে যায়, ফলে তিনি বেঁচে যান। কিন্তু এরপরও তিনি ছেলের উপরে একটু রাগ করেন না, বরং একটু পরে বের হয়ে ইয়ংশি ঠিক আছে দেখে তাকে জড়িয়ে ধরে। আসলে মায়েরা সবসময় এমনই হয়। যাই হোক, পরের রাউন্ড শুরু হলে এবার নম্বর দেওয়া হয় 6। প্রতিবারের মতো এবারও সবাই 6 জনের গ্রুপ সাজিয়ে বিভিন্ন রুমে ঢুকে পড়ে। তবে এবার যে রুমে ইয়ংশি আর তার মা ছিল সেই রুমে একজন ঢুকতে গিয়ে দেখে সেখানে অলরেডি 6 জন আছেই। তাই সেই রুমে থাকা মিগি তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। ফলে গার্ডেরা তাকে মেরে ফেলে। এতে সবাই খুব আপসেট হয়। এরকম স্বার্থপরের মতো কাজের জন্য একজন মিগির কলার চেপে ধরে তার উপর রাগ দেখায়। কিন্তু মিগি বলে সে যদি তাকে ধাক্কা মেরে বের করে না দিত তাহলে এখানে সবাইকে মরতে হতো। স্বার্থপর না হলে এই গেমে টিকে থাকাই যাবে না। তো পরিস্থিতি বিবেচনায় মনের দুঃখ মনে রেখে সবাই শান্ত হয়ে যায়। যাই হোক, এরপরে আজকের গেমের লাস্ট রাউন্ড শুরু হয়। সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। ইনহো বলে এবার হয়তো দুজনের গ্রুপ বানাতে বলা হবে, কারণ এখানে ঘর আছে মোট 50টা আর প্লেয়ার বেঁচে আছে 126 জন। তাই অথরিটি হয়তো চাইবে যেন 100 জন বাদে বাকি সবাই মরে যায়। একটু পরে প্ল্যাটফর্ম থেমে গেলে ইনহোর প্রেডিকশনই সঠিক হয়। এবারে সত্যিই নম্বর দেওয়া হয় 2। তো টাইমার অন হতেই সবাই দৌড়ে 2 জন করে রুমে ঢুকতে শুরু করে। এবার ইনহো এবং বে এক রুমে ঢুকেছিল, কিন্তু তাদের সাথে তখন আরো একজন ঢুকে পড়ে। তাই 30 সেকেন্ড শেষ হওয়ার আগেই ইনহো সেই লোকটাকে ঘাড় মোটকে মেরে ফেলে। ইনহোর এরকম নৃশংসতা দেখে বে বেশ ঘাবড়ে যায়। আসলে বে তো আর জানে না ইনহো কি জিনিস। যাই হোক, স্কুইড গেমের এই তৃতীয় রাউন্ড শেষ হলে প্লেয়াররা রুমে ফিরে আসে। এর একটু পরে গার্ডাররা এসে জানায় এই রাউন্ডের গেম শেষে এখনো বেঁচে আছে 100 জন প্লেয়ার, আর প্রত্যেকের ভাগে পড়েছে 356 মিলিয়ন ওন করে। এবারের অ্যামাউন্টটা অনেকের কাছেই বেশ সন্তোষজনক ছিল। তো নিয়ম অনুসারে আবারও রাউন্ড শেষের ভোট গ্রহণ শুরু হয়। অন্যদিকে তখন জুনহোকে দেখা যায় সে তার দলবল নিয়ে একটা দ্বীপের কাছে চলে এসেছিল। সে ড্রোন ক্যামেরায় জঙ্গলের ভেতরে একটা পাতাল ঘরের মতো দেখতে পায়। এটা দেখে সে ফোর্স নিয়ে সেখানে চলে যায়। তারা ধারণা করে এর নিচেই হয়তো স্কুইড গেমের প্লেস বানানো হয়েছে। তাই একজন সোলজার পাতাল ঘরের দরজাটা খোলার জন্য এগিয়ে যায়, কিন্তু সে পাতাল ঘরের দরজাটা খুলতেই সেখানে ব্লাস্ট হয় এবং সোলজারটা মারা যায়। আর বাকিরাও ভয় পেয়ে সেখান থেকে সরে আসে। এদিকে ভোট গ্রহণ তখন শেষের দিকে। আজকে গেমের পক্ষে বিপক্ষে সমান তালে ভোট পড়ছিল।
শেষে দেখা যায় গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়েছে 50টা আর গেম বন্ধের পক্ষে ভোট পড়েছে 49টা। এবারও ইনহোর ভোট দেওয়া বাকি ছিল। তো সে যখন ভোট দিতে এগিয়ে যায় তখন বে গিহানকে বলার চেষ্টা করে ইনহো আজকে একজনকে ঘাড় মোটকে মেরে ফেলেছে, কিন্তু সে কথাটা পুরোপুরি বলার আগেই ইনহো গেম বন্ধের পক্ষে ভোট দিয়ে দেয়, তাই বের আর কথাটা বলা হয় না। যাই হোক, আজকের ভোট শেষে গেমের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় গার্ডেরা তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেয় না। তারা জানায় সকালে আরও একবার ভোট গ্রহণ করা হবে, এমনকি ততক্ষণে চাইলে প্লেয়াররা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। এই বলে গার্ডেরা চলে যায়। এদিকে জুনহোকে দেখা যায় সে ওই মৃত সোলজারকে নিয়ে শিপে ফিরে আসে। ক্যাপ্টেন পার্ক এবার তাদেরকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু জুনহো জেদ ধরে সে অপরাধী চক্রকে না ধরা পর্যন্ত কোথাও যাবে না। সে তাদের সেকেন্ড টিমকেও এখানে ডেকে আনতে বলে। এবার দুটো টিম মিলে একসাথে জায়গাটা খুঁজে দেখবে। যাই হোক, অন্যদিকে প্লেয়ারদের রাতের ডিনার দেওয়া হয়। আজকে প্লেয়াররা দুটো গ্রুপে ভাগ হয়ে বসেছিল। গেম চালিয়ে যাবার পক্ষের গ্রুপের নাম হলো ও গ্রুপ, আর গেম বন্ধের পক্ষের প্লেয়ারদের গ্রুপ হলো এক্স গ্রুপ। তো ইয়ংসি ও গ্রুপের প্লেয়ারদেরকে বলে তাদের মধ্যে কেউ একজন তাদের গ্রুপে চলে আসুক, তাহলে সকালে মেজরিটি ভোটে জিতে তারা বাড়ি চলে যেতে পারবে। কিন্তু ও গ্রুপের লোকেরা অনেক লোভী ছিল। তারা চাইছিল এক্স গ্রুপের লোকেরা মরে যাক, তাহলে তাদের এক একজনের ভাগে 800 মিলিয়ন ওন করে জমা হয়ে যাবে। তো এই নিয়ে দুটো গ্রুপের মধ্যে বেশ হট্টগোল শুরু হয়। এ সময় গিহান চুপচাপ বসেছিল। সে খাবারের প্যাকেটটা খুলে দেখে আজকে খাবারের সাথে একটা কাঁটা চামচও দেওয়া হয়েছে। এটা দেখে সে বেশ ঘাবড়ে যায়, কারণ গার্ডেরা ইচ্ছে করেই অস্ত্র হিসেবে এটা দিয়েছে যাতে এক গ্রুপের প্লেয়ার অন্য গ্রুপের প্লেয়ারকে হত্যা করতে পারে। এদিকে ওয়াশরুমে একটা প্লেয়ারকে দেখা যায় সে ভয়ে গুটিসুটি মেরে টয়লেটের ভেতর বসেছিল, কারণ সে গেম বন্ধের পক্ষে ভোট দেওয়ায় থানোস তার দলবল নিয়ে তাকে ধরার চেষ্টা করছিল এবং একটু পরে তাকে ধরেও ফেলে। থানোস তাকে ভয় দেখিয়ে গেমের পক্ষে ভোট দেওয়ার জন্য কনভিন্স করছিল। এটা দেখে মিগি তখন এগিয়ে আসে এবং প্রতিবাদ করে। মিগি দ্রুত এক্স গ্রুপের প্লেয়ারদেরকে ব্যাপারটা জানালে এক্স গ্রুপের প্লেয়াররা তখন এগিয়ে আসে, আর তাদেরকে এগিয়ে আসতে দেখে ও গ্রুপের প্লেয়াররাও এগিয়ে আসে। ফলে তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অন্যদের মতো থানোস আর মিগিও হাতাহাতি শুরু করে, আর এক পর্যায়ে মিগি থানোসের গলায় নিজের কাঁটা চামচটা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে এবং মারাত্মক সাসপেন্সের মধ্য দিয়ে এপিসোড 6 এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোড 7 এর শুরুতে দেখা যায় এখানে রক্ত দেখার পরে প্লেয়াররা আরো বেশি উগ্র হয়ে যায়, ফলে হতাহত বেড়ে আরো কয়েকজন মারা যায়। আর গার্ডরা সব জেনে বুঝেও ওয়াশরুমের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এদিকে যারা রুমে বসেছিল তারা কাউন্টিং স্ক্রিনে প্লেয়ারের সংখ্যা কমতে দেখে বুঝে উঠতে পারছিল না যে ওরা কিভাবে মারা যাচ্ছে। তো একটু পরে মারামারি করে বেঁচে ফেরা প্লেয়াররা রুমে এসে পুরো ঘটনাটা জানায়। এতে দুই গ্রুপের মাঝে রেষারেষি আরো বেড়ে যায়। অন্যদিকে জাহাজে ড্রোন ক্যাপ্টেনের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে বেশি ড্রিঙ্ক করে ফেলায় তার বমি পাচ্ছিল। তো বমি করে সে নিজের ডেকে যাবার সময় হঠাৎ ক্যাপ্টেন পার্ককে দেখতে পায়। সে এগিয়ে গিয়ে দেখে ক্যাপ্টেন পার্ক ড্রোনটা নিয়ে কিছু একটা করছে। ড্রোন ক্যাপ্টেন এই ব্যাপারে ক্যাপ্টেন পার্ককে জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে আমতা আমতা করে এটা সেটা বুঝিয়ে চলে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন পার্কের উপর তার সন্দেহ হয় এবং তাকে থামতে বলে, কিন্তু ক্যাপ্টেন পার্ক তাকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে মেরে ফেলে এবং জাহাজ থেকে ফেলে দেয়। আসলে এই ক্যাপ্টেন পার্ক মূলত ফ্রন্টম্যান ইনহোর নির্দেশেই কাজ করে। সেই কয়েক বছর আগে ইনহোর নির্দেশে জুনহোকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিয়ে গিয়েছিল, আর এখন বন্ধু সেজে থাকার ভান করে জুনহোর উপরে সে নজরদারি করছে যাতে জুনহো স্কুইড গেমের প্লেসের ব্যাপারে জানতে না পারে। যাই হোক, এদিকে দুই গ্রুপ নিজেদের পক্ষের প্লেয়ারদের গুনতে শুরু করে এবং দেখা যায় ওয়াশরুমের মারামারিতে 5 জন মারা গিয়েছে। তো এই 5 জনের মধ্যে 3 জন ছিল ও গ্রুপের এবং 2 জন ছিল এক্স গ্রুপের। সো এই মুহূর্তে গেমের পক্ষে মানে ও গ্রুপে বেঁচে আছে 47 জন এবং গেম বন্ধের পক্ষে মানে এক্স গ্রুপে বেঁচে আছে 48 জন। অর্থাৎ সকালের ভোটিং এর জন্য এক্স গ্রুপের একটা ভোট বেশি ছিল, তাই তারা ধারণা করে সকালের ভোটে তাদের মেজরিটি থাকবে এবং তারা গেম বন্ধ করে বাড়ি চলে যাবে। কিন্তু একটু পরে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় 30 মিনিট পরে লাইট অফ করে দেওয়া হবে। তখন গিহান তার এক্স গ্রুপকে বলে এই লাইট অফ হয়ে যাওয়ার পরে ও গ্রুপের লোকেরা তাদের উপর অ্যাটাক করবে যাতে তাদের মেজরিটি থাকে এবং প্রাইস মানিও বেড়ে যায়। তাই সে তার এক্স গ্রুপের সবাইকে সতর্ক থাকতে বলে। ইনহো তখন সাজেশন দেয় ও গ্রুপ অ্যাটাক করার আগে তারাই বরং অ্যাটাক করবে, এতে তাদের সার্ভাইভ করার চান্স বেড়ে যাবে। কিন্তু গিহান বলে এই গেমটা যারা পরিচালনা করছে তারা তো এটাই চায়, তারা প্লেয়ারদের মারামারি দেখে আরো বেশি এনজয় করবে, আর এই জন্য তারা এমনটা করবে না, বরং তারা এবার অন্য ট্রিক্স খাটাবে। তারা এবার গার্ডদেরকে টার্গেট করবে। তারা গার্ডদের উপরে অ্যাটাক করে তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের সাথেই যুদ্ধ ঘোষণা করবে। গিহানের কথা শুনে সবাই হকচকিয়ে যায়, আরে ভাই এটা আবার কিভাবে সম্ভব? গিহান তখন বলে লাইট অফ হয়ে যাওয়ার পরে তো দুই পক্ষের মারামারি শুরু হবে, এতে অনেকেই মারা যাবে। তো তারাও কয়েকজন এই মারা যাওয়া প্লেয়ারদের মধ্যে মরার ভান করে শুয়ে থাকবে।
এরপরে মারামারি শেষ হলে গার্ডেরা যখন তাদের চেক করতে আসবে তখন তারা আচমকা গার্ডদের উপর অ্যাটাক করবে এবং তাদের গানগুলো কেড়ে নিয়ে তাদেরকেই মেরে ফেলবে, আর এরপর তারা এখানকার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। যাই হোক, একটু পরে লাইট অফ হয়ে যায়। এরপরে অন্ধকারে ও গ্রুপের প্লেয়াররা এক্স গ্রুপের প্লেয়ারদের উপর অ্যাটাক করে এবং ভয়ানক হত্যাযজ্ঞ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে নৃশংস হত্যাযজ্ঞ চলার পরে মার্কসম্যান গার্ডদেরকে মারামারি থামানোর নির্দেশ দেয়। তাই আবারও রুমের লাইট জ্বলে উঠে এবং গার্ডেরা রুমে ঢুকে মারামারি থামিয়ে দেয়। গার্ডেরা অনেক প্লেয়ারদেরকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে যখন তাদের কানের পেছনে থাকা চিপ স্ক্যান করতে যায় তখনই প্ল্যান অনুযায়ী গিহানরা অতর্কিতভাবে গার্ডদের উপর অ্যাটাক করে এবং তাদের বন্দুক কেড়ে নিয়ে রুমে থাকা অন্য গার্ডদের উপর গুলি চালাতে শুরু করে। এতে বেশ কয়েকজন গার্ড মারা যায়। অবস্থা বেগতিক দেখে মার্কসম্যান দ্রুত গার্ডদের ফিরে আসার নির্দেশ দেয়। তাই জীবিত সব গার্ড পালিয়ে গেলেও একজন গার্ড গিহানদের হাতে ধরা পড়ে যায়। তবে গিহান এই গার্ডকে হত্যা করতে নিষেধ করে। এরপরে গিহান মৃত গার্ডদের রাইফেল এবং ম্যাগাজিনগুলো এক জায়গায় জড়ো করে। তারপর প্লেয়ারদের ডেকে বলে সে উপরে গিয়ে গেমের পরিচালককে খুন করে এই গেমটা চিরতরে বন্ধ করে দেবে। তাই এখানে যারা গান চালাতে জানে তারাও যেন গিহানের সাথে যোগ দেয়। তখন বেশ কয়েকজন গিহানের সাথে যোগ দিতে বেরিয়ে আসে। প্লেয়ারদের মধ্যে জু নামের একজন স্পেশাল ফোর্সের সার্জেন্ট ছিল। তাই কিভাবে রাইফেলে ম্যাগাজিন লোড করতে হয়, কিভাবে গান ফায়ারিং করতে হয় সেগুলো সে সবাইকে ভালো মতো বুঝিয়ে দেয়। এরপরে গিহান আটক করা গার্ডকে মাস্ক খুলে ফেলতে বলে এবং তাকে নির্দেশ দেয় সে যেন তাদেরকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। এরপরে তারা বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই স্কুইড গেমের গার্ডরা তাদের উপরে গুলি চালাতে শুরু করে। ফলে দুই পক্ষের মাঝে ব্যাপক গান ফায়ারিং শুরু হয়। এর মধ্যেই গিহান সেই গার্ডকে নিয়ে কন্ট্রোল রুমের কাছে যায়। গার্ড তার মাস্কটা গিহানকে দিয়ে বলে এই মাস্কটা দরজার সামনে ধরলেই তারা ভেতরে ঢোকার অ্যাক্সেস পেয়ে যাবে। কথাটা বলতেই সে খেয়াল করে গিহানের পেছনে স্বয়ং ফ্রন্টম্যান ইনহো দাঁড়িয়ে আছে। তাকে দেখেই গার্ড ভড়কে যায়। এই সময় গার্ডরা তাদের উপরে আরেক দফা গুলিবর্ষণ শুরু করে। এতে ধরা পড়া গার্ডটা সহ দু একজন প্লেয়ারও মারা যায়। গিহান তখন ইনহোকে এই দিকটা সামলানোর দায়িত্ব দিয়ে সে নিজে বেকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। তখন মার্কসম্যান সিসি ক্যামেরা তাদের মুভমেন্ট দেখে কয়েকজন গার্ডকে কন্ট্রোল রুমের সিঁড়িতে পাঠিয়ে দেয়। তাই তারা দুজনে আর তাদের সাথে পেরে উঠছিল না। তবুও হার নামানোর সংকল্প নিয়ে যথাসম্ভব তারা লড়াই চালিয়ে যায়। এদিকে ইনহোর সাথে থাকা প্লেয়ারদের ম্যাগাজিন শেষ হয়ে আসছিল। তারা ব্যাপারটা গিহানকে ওয়াকিটকির মাধ্যমে জানালে গিহান বলে সব গার্ডদের কাছে এক্সট্রা একটা করে ম্যাগাজিন লুকানো থাকে। তাই তাদের মধ্যে একজন যেন আবারও গণরুমে ফিরে যায় এবং মৃত গার্ডদের পকেট চেক করে যেন ম্যাগাজিনগুলো নিয়ে আসে। তো সেই ম্যাগাজিনগুলো আনতে গণরুমে দেইকে পাঠানো হয়, আর ইনহো দুজনকে নিয়ে গিহানকে ব্যাকআপ দিতে তার কাছে যায়। গিহান এবং বেয়ের ম্যাগাজিনও প্রায় শেষ হয়ে আসছিল। তাই গিহান লাইফ রিস্ক নিয়ে একজন মৃত গার্ডের পকেট থেকে ম্যাগাজিন বের করে আনে। এ সময় ইনহো সেখানে পৌঁছে গিহানকে জিজ্ঞেস করে সে কন্ট্রোল রুমের কোনো খোঁজ পেয়েছে কিনা। গিহান জানায় সামনের সিঁড়িগুলো পার হলেই তারা কন্ট্রোল রুমে পৌঁছাতে পারবে, কিন্তু ওখানে এত বেশি গার্ড যে তারা সেখানে পৌঁছাতে পারছে না। সে তাই ইনহোকে বিকল্প পথ খুঁজে বের করতে বলে। ইনহো জানায় সে এখানকার লেআউট দেখেছে, তার ধারণা পিছন দিক দিয়ে তারা কন্ট্রোল রুমে পৌঁছাতে পারবে। এটা শুনে গিহান তাকে সঙ্গের দুজনকে নিয়ে পেছন দিক দিয়েই কন্ট্রোল রুমে পৌঁছাতে বলে। ইনহো চলে যাবার সময়ে গিহান তার নিজের কথা না ভেবে গিহান তার কাছে থাকা একমাত্র ম্যাগাজিনটা ভরসা করে ইনহোর হাতে তুলে দেয়। এদিকে দেই গার্ডদের পকেট থেকে এক্সট্রা ম্যাগাজিনগুলো নিয়ে আসার সময়ে প্রচন্ড নার্ভাস হয়ে যায়। তাই সে ওয়াকিটকি ফেলে দিয়ে রুমেই প্লেয়ারদের পিছনে লুকিয়ে পড়ে। ফলে তার কোনো আপডেট না পেয়ে জু ফাইট রেখে গণরুমের দিকে চলে যায়। অন্যদিকে ইনহো সঙ্গের দুজন প্লেয়ারকে নিয়ে কন্ট্রোল রুমের পেছনের দিকে পৌঁছে যায়, আর এরপরেই সে তার আসল রূপে ফিরে আসে। সে প্লেয়ার দুজনকে সামনে এগিয়ে দিয়ে নিজেই পেছন থেকে গুলি করে তাদের মেরে ফেলে। এরপরে ওয়াকিটকিতে গিহানের কাছে অ্যাক্টিং করে বলে গার্ডেরা তাদেরকে ধরে ফেলেছে। এই বলে সে একটা প্লেয়ারের মুখের কাছে ওয়াকিটকিটা ধরে। প্লেয়ারটা তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। এতে গিহান ভাবে ইনহো হয়তো কষ্টে গোংড়াচ্ছে। এরপরে ইনহো নিজে নিজেই একটা ব্লাঙ্ক ফায়ার করে এবং গিহানকে বোঝায় সে মরে গিয়েছে। গিহানও সরল মনে ভাবে ইনহোকে হয়তো গার্ডরা সত্যিই মেরে ফেলেছে। এই ভেবে সে খুবই মর্মাহত হয়। যাই হোক, এরপরে ওয়াকিটকির সিগন্যাল চেঞ্জ করে ইনহো মার্কসম্যানকে দ্রুত সব শেষ করার নির্দেশ দেয়। এদিকে জু গণরুমে গিয়ে দেখে দেই ভয়ে জবুতবু হয়ে এক কোনায় বসে আছে। সে তার কাছ থেকে ম্যাগাজিনের পোটলাটা নিয়ে বের হতেই যাবে, তখনই একদল গার্ড রুমে চলে আসে। তাই সে বন্ধুকে ম্যাগাজিন লোড করে তাদের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখন ইয়ংশির মা তাকে থামিয়ে বলে সে এভাবে মরতে পারে না, সে যেন অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। জু তাকে নিজের মায়ের মতোই সম্মান করত, তাই সে তার কথা মেনে নেয়। অন্যদিকে ফ্রন্টম্যান ইনহোর নির্দেশে সব গার্ডরা মিলে একযোগে চারদিক থেকে প্লেয়ারদের অ্যাটাক করে। তার উপর আবার প্লেয়ারদের তো ম্যাগাজিন ফুরিয়ে গিয়েছিল, তাই তাদের নাজেহাল অবস্থা হয়ে যায়। ফলে ফাইটার প্লেয়ারদের কেউ কেউ মারা যায়। একজন ধরা দেবে না বলে আত্মহত্যাও করে, আর বাকিরা প্রাণ বাঁচাতে আত্মসমর্পণ করে।
তবুও গার্ডাররা তাদের প্রতি কোনো রকম করুণা না করে তাদেরকে মেরেই ফেলে এবং শেষ পর্যন্ত গিহান এবং বেরও আর কিছুই করার ছিল না, তাই তারা দুজনেও আত্মসমর্পণ করে। আর ঠিক তখনই ইনহো মাস্ক এবং ড্রেস পরে ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। ফ্রন্টম্যান এসে প্রথমেই গিহানকে বলে, প্লেয়ার 456 হিরো সাজার অনেক মজা, তাই না? তাহলে এবার দেখো তোমার হিরো সাজার পরিণতি। এই বলে সে গিহানের সামনেই বেকে গুলি করে মেরে ফেলে। এতে গিহান খুব ক্ষেপে যায় এবং ফ্রন্টম্যানের দিকে মারতে তেড়ে যায়, কিন্তু সেখানে থাকা গার্ডরা তাকে চেপে ধরে। গিহান তখন নিজের বোকামির জন্য আফসোস করে কাঁদতে থাকে। আর এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে স্কুইড গেম সিজন 2 এখানেই শেষ হয়। এখন প্রশ্ন হলো, সিজন 3-তে ফ্রন্টম্যান কি গিহানকে মেরে ফেলবে নাকি নতুন করে আবারও গেম শুরু হবে? প্রিয় দর্শক, আপনি যদি স্কুইড গেমের ভক্ত হয়ে থাকেন তাহলে দ্রুত এই ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টে সিজন 3 লিখুন, তাহলে দ্রুতই সিজন 3 নিয়ে আসবো। আর পরের ভিডিওর নোটিফিকেশন যেন মিস না হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।